Final Stop, the ultimate solution. সবাইকে স্বাগতম ফাইনাল স্টপ দি আল্টিমেট সলিউশনের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। আজকে আমাদের টার্গেট একদম সিম্পল, ইংরেজি কালেকটিভ নাউন্স বা সমষ্টিবাচক বিশেষ্যগুলোকে চিরকালের জন্য ব্রেনে লক করে ফেলা। আর এই কাজটা আমরা করব ইংরেজি, বাংলা আর দারুণ কিছু মেমোরি ট্রিক্স মিশিয়ে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, শুধু মেনি শিপস বা অনেকগুলো জাহাজ বলার চেয়ে যখন বলা হয় এ ফ্লিট অফ শিপস, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতাটা একজন ট্রু মাস্টারের মতো শোনায়, তাই না? জাস্ট একটা সঠিক কালেকটিভ ওয়ার্ড ব্যবহার করলেই ভাষার লেভেলটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। এই বিশাল লিস্ট সহজে মনে রাখার জন্য আমরা একটা ক্যাটেগরিক্যাল মেমরি প্যালেস বিল্ড করব। বিষয়গুলোকে আমরা 4টা ফোকাসড ক্যাটেগরিতে ভাগ করেছি: ক্রাউডস, ক্রুজ অ্যান্ড পিপল, এরপর ফ্লক্স, হার্ডস অ্যান্ড অ্যানিমালস, তারপর এভরিডে অবজেক্টস অ্যান্ড নেচার, এবং সবশেষে স্পেশাল হ্যান্ডরিটেন বোনাস ওয়ার্ডস। ব্যাস, এই 4টা ক্যাটেগরি। চলুন ঢুকে পড়া যাক আমাদের প্রথম সেকশনে। সেকশন 1, ক্রাউডস, ক্রুজ অ্যান্ড পিপল। মানুষ যখন তাদের কাজ বা পেশার উপর ভিত্তি করে দলবদ্ধ হয়, তখন তাদের কিভাবে ডাকা হয় সেটাই দেখব এখানে। দেখুন, একই ধরনের মানুষদের গ্রুপ করে মনে রাখাটা কিন্তু সবচেয়ে ইজি। ইংরেজি শব্দের সাথে যদি একটা মজার বাংলা ভিজুয়াল ইম্যাজিন করেন, তাহলে সেটা ভোলা আক্ষরিক অর্থেই অসম্ভব। যেমন ধরুন, আ ব্যান্ড অফ রবার্স অর মিউজিশিয়ানস। ভাবুন তো, একটা মিউজিক্যাল ব্যান্ড পারফর্ম করছে আর ডাকাতরা এসে তাদের ঘিরে ধরেছে। মাথায় গেঁথে গেল, তাই না? অথবা আ বোর্ড অফ ডিরেক্টরস। কল্পনা করুন, কোম্পানির বড় বড় কর্তারা আক্ষরিক অর্থেই একটা কাঠের বোর্ডের উপর বসে মিটিং করছেন। আর আ গ্যাং অফ থিভস শুনলেই তো পাড়ার নেতিবাচক গ্যাংয়ের কথা মাথায় আসে। আ হর্ড অফ আরবস বা ট্রাইব। হর্ড শব্দটা উচ্চারণ করলেই কেমন একটা ভারী আর বিশাল উপজাতির ফিল আসে। আর স্টুডেন্টদের জন্য তো আমাদের সেই পরিচিত আ ক্লাস অফ স্টুডেন্টস আছেই। সোর্স মেটেরিয়ালটা একটু ভালো করে অ্যানালাইজ করলে একটা জিনিস পরিষ্কার চোখে পড়বে। বোর্ড অফ ডিরেক্টরস আর হোর্ড অর ট্রাইব অফ আরবস, এই শব্দগুলোর পাশে কিন্তু একটা করে অ্যাস্টারিস্ক বা তারা চিহ্ন দেওয়া আছে। এর মানে কি? মানে হলো কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলি সবচেয়ে বেশি টেস্ট করা হয়। সো এগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এবার একটা মজার ব্যাপার খেয়াল করুন। সৈন্যদের বোঝাতে আমরা অ্যান আর্মি বা আ রেজিমেন্ট অফ সোলজার্স তো বলতেই পারি, কিন্তু চাইলে আ ক্রু অফ সোলজার্সও বলা যায়। আর হ্যাঁ, এই ক্রু শব্দটার পাশে কিন্তু ডাবল অ্যাস্টারিস্ক দেওয়া, তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অন্যদিকে একদল সুন্দরী বা নারীদের বোঝাতে স্পেসিফিকভাবে আ বেভি অফ বিউটিজ বা আ বেভি অফ উইমেন বলা হয়। শব্দটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেভি। আর সাধারণ মানুষের ভিড় হলে তো সিম্পলি আ ক্রাউড অফ পিপল। এবার মুভ করা যাক আমাদের সেকেন্ড সেকশনে। সেকশন 2, ফ্লক্স, হার্ডস অ্যান্ড অ্যানিমালস। প্রাণী জগতের ক্ষেত্রে সোর্স মেটেরিয়াল আমাদের খুব স্পেসিফিক কিছু ওয়ার্ড দিচ্ছে, যেগুলো নির্ভর করে প্রাণীদের সাইজ আর মুভমেন্টের ওপর। এই স্টেপ বাই স্টেপ ব্রেকডাউনটা দেখলে সূক্ষ্ম পার্থক্যগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। গবাদি পশুকে যদি তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, মানে অ্যাক্টিভলি ড্রাইভ করা হয়, তখন সেটা হয়ে যাবে এ ড্রোভ অফ ক্যাটল। কিন্তু প্রাণীগুলো যদি জাস্ট বড় সাইজের হয়, যেমন গরু বা হরিণের পাল, তখন আমরা বলবো আ হার্ড অফ ক্যাটল অর ডিয়ার। আর প্রাণীগুলো যদি ছোট হয়, যেমন ধরুন ভেড়া বা হাঁস, তখন সেটা হবে আ ফ্লক অফ শিপ অর গিস। সিম্পল, রাইট? আচ্ছা, পোকামাকড়ের ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল নেমনিক্স বা কল্পনার ছবি সবচেয়ে ভালো কাজ করে। জাস্ট চোখ বন্ধ করে আকাশে পঙ্গপালের একটা বিশাল অন্ধকার মেঘ ইম্যাজিন করুন, আ ক্লাউড অফ লোকেস্ট। অথবা পিঁপড়েদের একটা ওয়েল অর্গানাইজড কলোনির কথা ভাবুন, যারা সবাই মিলে একসাথে কাজ করছে, আ কলোনি অফ অ্যান্টস। মৌমাছির চাক হলে আ হাইভ অফ বিজ, আর যখন তারা ঝাঁকে ঝাঁকে ওড়ে তখন সেটা আ সোয়ার্ম অফ বিজ অফ ফ্লাইজ। এখানে একটা দারুণ চমকপ্রদ ব্যাপার আছে। আমরা সাধারণত জানি মরুভূমিতে উটের সারিকে এ ক্যারাভ্যান অফ ক্যামেলস বলা হয়, তাই না? কিন্তু টেক্সটের এই নির্দিষ্ট হাইলাইটটা আমাদের দেখাচ্ছে যে একদল তীর্থযাত্রী বা পিলগ্রিমস যখন একসাথে যাত্রা করেন, তখন তাদের দলকেও কিন্তু সারপ্রাইজিংলি আ ক্যারাভ্যান বলা হয়ে থাকে। এটা কিন্তু অনেকেই জানে না। এই লিস্টের কয়েকটা শব্দ কিন্তু স্পেশালি নোট করতে হবে। আ ব্রুড অফ চিকেন্স মানে মুরগি ছানার দল, আর কুকুর বা শূকরের ছানা হলে আ লিটার অফ পাপস ও পেগস। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো প্যাক শব্দটা। একটু খেয়াল করুন, এটা যেমন প্যাক অফ হাউন্ডস বা উলভস বোঝায়, তেমনি জড়বস্তুর ক্ষেত্রে আ প্যাক অফ কার্ডস বা তাস, আর অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া বা বিমূর্ত ধারণার ক্ষেত্রে আ প্যাক অফ লাইজ বা মিথ্যার স্তূপ বোঝাতেও কিন্তু চমৎকারভাবে ইউজ হয়। ও আর মাছের ঝাঁকের ক্ষেত্রে তো আমাদের সবার চেনা আ শোল অফ ফিশ আছেই। আমাদের মেমোরি প্যালেসের 3 নম্বর রুমে স্বাগতম। সেকশন 3, এভরিডে অবজেক্টস অ্যান্ড নেচার।
এই সেকশনে আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহৃত জড়বস্তু এবং প্রকৃতির নানা উপাদানকে অর্গানাইজ করব এগুলোকে একসাথে গ্রুপ করলে বেশ কিছু প্যাটার্ন ধরা পড়ে যেমন ধরুন আঙুরকে আ বাঞ্চ বা আ ক্লাস্টার অফ গ্রেপস বলা যায় আবার ফুলের ক্ষেত্রে আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তো বলা যায় তবে একটু বেশি এলিগেন্ট বা আভিজাত্য বোঝাতে আ বুকে অফ ফ্লাওয়ার্স বলাটা অনেক বেশি মানানসই বইয়ের স্তূপ হলে আ পাইল অফ বুকস একজোড়া জুতো বোঝাতে আ পেয়ার অফ শুজ আর কবিতার সংকলনের ক্ষেত্রে স্পেসিফিকলি অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস এই সোর্স পেজটার দিকে তাকালেই সবুজ রঙের হাইলাইট করা অংশগুলো আমাদের মনোযোগ কেড়ে নেয় আ ফ্লিট অফ শিপস বা জাহাজের বহর এবং আ হিপ অর মাস অফ রুইন্স স্যান্ড রাবেশ মানে ধ্বংসস্তূপ বা বালিস্তূপ এই ভোকাবুলারিগুলো একেবারেই ক্রুশিয়াল এগুলো সরাসরি ব্রেনের হার্ড ড্রাইভে সেভ করে রাখতে হবে নেচার বা প্রকৃতিরও কিন্তু নিজস্ব কিছু বিউটিফুল ডেসক্রিপ্টার্স আছে যেমন ধরুন বৃষ্টির পশলা বা তীরের বৃষ্টির ক্ষেত্রে আমরা বলি আ শাওয়ার অফ রেইন অর অ্যারোজ গাছের সারির ক্ষেত্রে আ ক্লাম্প অফ ট্রিজ বা আ গ্রোভ অফ ট্রিজ বলা যায় ঘটনাক্রম বা পর্বতমালার ক্ষেত্রে আ চেইন অফ ইভেন্টস বা আ চেইন অফ মাউন্টেন্স আবার আ রেঞ্জ অফ মাউন্টেন্সও খুব পপুলার আর তারার ক্ষেত্রে তো সবার পরিচিত আ গ্যালাক্সি অফ স্টার্স আছেই এখানে একটা বেশ ট্রিকি ওভারল্যাপ আছে যেটা কনফিউশন তৈরি করতে পারে খেয়াল করুন খড় বা হের ক্ষেত্রে আ স্ট্যাক অফ হে যেমন বলা যায় তেমনি আ বান্ডেল অফ হেও বলা যায় কিন্তু কাঠের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা সেখানে হবে আ স্ট্যাক অফ উড আর লাকড়ির ক্ষেত্রে আ বান্ডেল অফ ফায়ারউড তাই কনটেক্সট বা প্রেক্ষাপট বুঝে শব্দ নির্বাচন করাটা কিন্তু এখানে অ্যাবসলিউটলি ক্রুশাল এবার আমরা চলে এসেছি আমাদের ফাইনাল সেকশনে সেকশন 4 স্পেশাল হ্যান্ড রিটেন বোনাস ওয়ার্ডস আপনারা তো জানেনই যে কোনো টেক্সটবুকের সবচেয়ে মূল্যবান সিক্রেটগুলো লুকিয়ে থাকে ওই মার্জিনে হাতে লেখা নোটগুলোর মধ্যে তো চলুন সেগুলো আনকাভার করা যাক সোর্স ম্যাটেরিয়ালে আগের কোনো এক স্টুডেন্টের হাতে লেখা এই মার্জিন নোটগুলো আসলে হাই ভ্যালু বোনাস নলেজ আপনি যদি কম্পিটিটিভ এক্সামের প্রশ্নগুলো ঘাটেন দেখবেন এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসছে রীতিমতো গুপ্তধন বলা যায় এগুলোকে চলুন এগুলো মুখস্থ করার একটা কুইক টেকনিক দেখি পুলিশের দলের ক্ষেত্রে পসি অফ পুলিশ ফোর্স ময়ূরের ঝাঁককে বলা হয় মাস্টার অফ পিকক ড্রয়ারের ক্ষেত্রে চেস্ট অফ ড্রয়ার্স আর ডিমের ক্ষেত্রে ক্লাচ অফ এগস একটু বাংলা অ্যাসোসিয়েশন টেকনিক ইউজ করা যাক ভাবুন তো ময়ূররা যেন একসাথে মাস্টার বা জড়ো হয়েছে আর ডিমগুলোকেও ক্লাচ করে বা শক্ত করে আঁকড়ে ধরে আছে ব্যাস ব্রেনে সেট হয়ে গেল আর এই শেষ হাতে লেখা নোটটা যেন লোকাল ট্রেনের সেই ভিড় আর চরম বিশৃঙ্খলার কথা মনে করিয়ে দেয় মানুষ যখন শান্ত থাকে তখন তারা জাস্ট আ ক্রাউড অফ পিপল কিন্তু যখন তারা রেগে যায় এবং ভাঙচুর বা বিশৃঙ্খলা শুরু করে তখন সেটা হয়ে যায় আ মব অফ অ্যাংরি পিপল ক্রাউড আর মবের এই পার্থক্যটা কিন্তু একদম ক্লিয়ার রাখা চাই তো আজকের এক্সপ্লেনারের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু যাওয়ার আগে ছোট্ট একটা মেমোরি পপ কুইজ হয়ে যাক বলুন তো পঙ্গপালের দলকে বা গ্রুপ অফ লোকাসকে ইংরেজিতে কি বলে আর গবাদি পশুকে যখন অ্যাক্টিভলি তাড়িয়ে নিয়ে যাওয়া হয় তখন কোন কালেক্টিভ ওয়ার্ডটা ইউজ করতে হয় এই দুটো প্রশ্নের উত্তর ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দিন উত্তর দিতে পারলেই প্রমাণ হয়ে যাবে যে আজকের লেসন আপনাদের একদম নখদর্পণে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে